রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বিমান সম্পূর্ণ সরিয়ে নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঘাঁটিটিতে ইরানের হামলার পর নিরাপত্তাজনিত কারণে ধাপে ধাপে বিমান প্রত্যাহার করা হয়। মঙ্গলবার প্রকাশিত স্যাটেলাইট ও আকাশচিত্রের বরাতে জানা যায়, গত কয়েকদিনে আল উদেইদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রথমে সেখানে থাকা 17টি বিমান কমিয়ে 3টিতে আনা হয়। পরে অবশিষ্ট 3টি বিমানও সরিয়ে নেওয়া হলে ঘাঁটিটি কার্যত খালি হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আল উদেইদ বিমান ঘাঁটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অভিযান ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। গত 2 সপ্তাহে ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে এই ঘাঁটির নামও উঠে আসে। যদিও হামলার ক্ষয়ক্ষতি বা বিমান প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ঘাঁটি থেকে বিমান সরিয়ে নেওয়ার পদক্ষেপটি নিরাপত্তা ঝুঁকি কমানো এবং সম্ভাব্য নতুন হামলা থেকে সামরিক সম্পদ রক্ষার কৌশলের অংশ হতে পারে। একই সঙ্গে এই ঘটনাকে ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার নতুন মাত্রা হিসেবেও দেখা যাচ্ছে। তবে আল উদেইদ ঘাঁটি পুরোপুরি পরিত্যাগ করা হয়েছে কিনা নাকি এটি সামরিক কৌশলগত পুনর্বিন্যাস, সেটি এখনো স্পষ্ট নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডানের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর আঘাত হানা তাদের আইনগত, ধর্মীয় ও যৌক্তিক অধিকার। বৃহস্পতিবার প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি নিজেদের সাম্প্রতিক হামলার বিবরণ তুলে ধরে জানায়, তারা একটি মার্কিন ঘাঁটিতে বজ্রগতির অভিযানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং সি-র্যাম রাডার ধ্বংস করেছে। পাশাপাশি জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগানো হয়েছে এবং হেলিকপ্টারের সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারও পুড়ে গেছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলে, তাদের এই হামলা জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়। তাদের ভাষ্য অনুযায়ী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সেখানে স্থানীয় আইন নয়, বরং মার্কিন আইন কার্যকর থাকে এবং ঘাঁটির নিরাপত্তা ও বিচার ব্যবস্থা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এমনকি জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রীও মার্কিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব ঘাঁটিতে প্রবেশ করতে পারেন না বলেও দাবি করা হয়েছে। আইআরজিসি দাবি, জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, আমরা নয়। আমরা এমন একটি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছি যারা আমাদের দেশে হামলা চালিয়েছে এবং আমাদের শিশুদের হত্যা করেছে। বিবৃতিতে মিনারে মার্কিন হামলায় নিহত 168 স্কুল শিশুর প্রসঙ্গেও তুলে ধরা হয়। আইআরজিসি দাবি করে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুদের মরদেহ সম্প্রতি দাফন করেছেন তাদের স্বজনরা। এই ঘটনার উল্লেখ করে সংস্থাটি বলে, যুক্তরাষ্ট্রের এসব হামলা একটি অংশ জর্ডানের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি থেকে পরিচালিত হয়েছে। তাই যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেখানেই পাল্টা আঘাত হানার অধিকার তাদের রয়েছে বলে দাবি করে আইআরজিসি। ইরানের সর্বোচ্চ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দেশটির অবকাঠামোর উপর সম্ভাব্য হামলা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যদি ইরানের তেল, গ্যাস, বিদ্যুৎ বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তব রূপ নিলে মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক অবকাঠামো পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একই সঙ্গে খাতাম আল আম্বিয়া দাবি করেছে, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ইরানের নির্ধারিত রুট দিয়েই নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। এদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি অত্যন্ত স্পষ্ট এবং দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। আরাকচি বলেন, ইরানের নীতি হলো চোখের বদলে চোখ। তার ভাষায়, ইরানের ভূখণ্ড, অবকাঠামো বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হামলার জবাবে তেহরান দৃঢ়, শক্তিশালী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে। তিনি আরো সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করা কিংবা কোনো ধরনের সমর্থন প্রদানকারী পক্ষকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে দেশটি প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। এসব বক্তব্য এমন এক সময় হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন উচ্চতায় পৌঁছেছে এবং উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই মূলত দায়ী। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বলেন, বর্তমান সংঘাতের সমীকরণ একেবারেই পরিষ্কার, হয় সবাই নয়তো কেউ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যদি ইরানকে তার তেল রপ্তানি থেকে বিরত রাখা হয় তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না। তার দাবি, ইরানের জ্বালানি রপ্তানিতে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা পুরো অঞ্চলে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে। তিনি আরো সতর্ক করে বলেন, যদি ইরানের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপদ থাকবে না। গালিবাফের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা একটি অবিচ্ছেদ্য বিষয় এবং একটি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে অন্য দেশের দীর্ঘমেয়াদী নিরাপদ থাকতে পারবে না। হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কেবল তখনই যখন সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে না। তার মতে, বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। গালিবাফ আরও বলেন, সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। এ বিষয়ে ইরান বারবার তার অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, তেল রপ্তানি ও হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সেতু বা জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন তাহলে তেহরান একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র জানায়, ইরানের অবকাঠামোর লক্ষ্যবস্তু হলে দেশটির সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। এর প্রতিক্রিয়া ইরানের সামরিক সূত্র দাবি করে, হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তেহরান দৃঢ় প্রতিজ্ঞ এবং এই কৌশলগত জলপথকে আর কখনোই ইরানের বিরুদ্ধে হুমকির উপাদান হতে দেবে না। সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে যদি তা ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির নির্ধারিত ব্যবস্থায় আওতায় পরিচালিত হয়। অন্যথায় এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান কোনোভাবেই পিছিয়ে যাবে না। তাদের দাবি, এ ধরনের ব্যবস্থা দীর্ঘমেয়াদে প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে। সামরিক সূত্রটি আরও সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে ইসলামী প্রজাতন্ত্র একইভাবে অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার জন্য এক অভূতপূর্ব সংকটের রূপ নিচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক চোখ পয়েন্ট হরমুজ প্রণালী ও বাব আল মানদেব একই সময়ে হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি নড়বড়ে হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবাহিত হয়। অন্যদিকে বাব আল মানদেব প্রণালী দিয়ে 2023 সালে প্রতিদিন গড়ে 93 লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। কিন্তু হুথিদের অবরোধ ও হামলার হুমকির কারণে সৌদি আরবের লোহিত সাগরমুখী বিকল্প রপ্তানি পথও এখন ঝুঁকির মুখে। ফলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 15 থেকে 17% পর্যন্ত ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেব অনুযায়ী মধ্যপ্রাচ্যের উৎপাদকদের কাছ থেকে ইতিমধ্যে 130 কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব বিশ্ববাজারেও স্পষ্ট। নর্থ সি ডেটেড ক্রুডের দাম ব্যারেল প্রতি $144 পৌঁছে গেছে, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। অর্থনীতিবিদদের মতে এই মূল্য বৃদ্ধি শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না, বরং খাদ্যপণ্যের দাম, পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে। ইতিহাসে 1973 সালের তেল সংকট যেমন বিশ্ব রাজনীতিকে বদলে দিয়েছিল, তেমনি বর্তমান পরিস্থিতিতে এক নতুন ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা করতে পারে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে
ট্যাঙ্কার ওয়ারে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালানো হয়েছিল। তখন যুক্তরাষ্ট্র অপারেশন আর্নেস্ট উইলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় নৌবহর স্কড অভিযান পরিচালনা করেছিল। তবে সেই সংঘাত ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের মধ্যে। বর্তমান সংকটের সবচেয়ে জটিল দিক হলো এখানে ইয়েমেনের হুথিরা একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে আন্তর্জাতিক আইনের অস্পষ্টতাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক আইনে অবরোধ ঘোষণার অধিকার মূলত রাষ্ট্রের, কিন্তু একটি অরাষ্ট্রীয় গোষ্ঠী যখন একই ধরনের সামুদ্রিক অবরোধ কার্যকর করার চেষ্টা করে তখন দায় নির্ধারণ, পাল্টা প্রতিক্রিয়া এবং আত্মরক্ষার আইনি ভিত্তি নিয়ে জটিলতা তৈরি হয়। বিশ্লেষকদের মতে ইরান এই আইনি গ্রে অঞ্চলকেই কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করছে। সৌদি আরব বহু বছর আগে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি মাথায় রেখে 1200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পেট্রো লাইন নির্মাণ করেছিল, যা প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পৌঁছে দিতে সক্ষম। বর্তমানে হরমুজ কার্যত অকার্যকর হয়ে পড়ায় সৌদি আরব তার 70% বেশি তেল রপ্তানি এই পথেই পরিচালনা করছে। কিন্তু পাইপলাইনের বিভিন্ন পাম্পিং স্টেশন, ইয়ানবু টার্মিনাল এবং পুরো অবকাঠামো এখন হুথি ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা নাশকতার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় টার্মিনালগুলো থেকে সাপ্তাহিক তেল রপ্তানি 95 লাখ ব্যারেল থেকে কমে 61 লাখ ব্যারেলে নেমে এসেছে। চাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশ্লেষক নীল কুইলিয়ামের ভাষায় হুথিরা ইয়েমেনের স্থলভাগের সংঘাতকে এখন পুরো লোহিত সাগর অঞ্চলে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র টানা 10 রাত ধরে ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলা জোরদার করেছে। জর্ডানে মার্কিন সেনা হতাহত হওয়ার ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ারের মতে একবার উত্তেজনা সিঁড়িতে উঠলে তা নিচে নামা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যদিও কাতার ও পাকিস্তানের 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, বিশ্লেষকদের মতে এই ধরনের সাময়িক উদ্যোগ মূল সংকটের সমাধান করতে পারবে না, কারণ মধ্যস্থতাকারীদের হাতে চাপ প্রয়োগের মতো কার্যকর রাজনৈতিক বা সামরিক সক্ষমতা নেই। দীর্ঘমেয়াদে এই সংকট বৈশ্বিক বাণিজ্য কাঠামোতেও বড় পরিবর্তন আনতে পারে। জাহাজগুলোকে সুয়েজ খাল ও লোহিত সাগরের পরিবর্তে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে চলতে হতে পারে। এতে সময় ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যুদ্ধ ঝুঁকি বেড়ে যাওয়ায় বিমা কোম্পানিগুলো নতুন ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করতে পারে, যার ফলে লোহিত সাগর ও পারস্য উপসাগরে জাহাজ চলাচলের খরচ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সুয়েজ খালের কৌশলগত গুরুত্ব কমে গেলে মিশরের অর্থনীতি ও ভূরাজনৈতিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন এই শূন্যতার সুযোগ নিয়ে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সামুদ্রিক অংশে আরো বড় সামরিক ও কৌশলগত উপস্থিতি গড়ে তুলতে পারে। ফলে আন্তর্জাতিক সমুদ্র পথ ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব বলয়ে বিভক্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সংস্কারের আহ্বান জানিয়েছেন। তাদের মতে অরাষ্ট্রীয় গোষ্ঠীর সামুদ্রিক আগ্রাসন মোকাবেলায় নতুন আইনি কাঠামো, যৌথ নৌবাহিনী, পূর্ব নির্ধারিত অভিযানের নিয়ম এবং আন্তর্জাতিক বিমা সহায়তা তহবিল গঠন এখন সময়ের দাবি। কারণ হরমুজ ও বাব আল মানদেব কেবল দুটি সমুদ্রপথ নয়, এগুলোই বৈশ্বিক অর্থনীতির প্রাণপ্রবাহ। এই প্রাণপ্রবাহ যদি দীর্ঘ সময়ের জন্য বাধাগ্রস্ত হয় তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, খাদ্য সংকট, জ্বালানি অনিশ্চয়তা এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম দেবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির শাসনামলে দেশটির রাষ্ট্রযন্ত্রে সামরিকীকরণের প্রবণতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। 2013 সালের 3রা জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম বেসামরিক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আল সিসি ধারাবাহিকভাবে রাষ্ট্রের প্রশাসন, বিচার ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা খাত এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সেনাবাহিনীর প্রভাব বিস্তার করে চলেছেন। সম্প্রতি গৃহীত একাধিক আইন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ এবং প্রশাসনিক সিদ্ধান্তে এই সামরিকীকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু রাষ্ট্র পরিচালনার ধরন পরিবর্তন করছে না, বরং মিশরের বেসামরিক প্রতিষ্ঠানের অস্তিত্বকেও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে মিশরের পার্লামেন্ট ফিউচার অব ইজিপ্ট এজেন্সি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা মোস্তাকবাল মিশর সংস্থার কার্যক্রম পুনর্গঠনের একটি বিল অনুমোদন করেছে। মূলত মিশরীয় বিমান বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এই সংস্থাকে পরিকল্পনা, লাইসেন্স প্রদান, সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প পরিচালনার মতো বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। সংস্থাটি সরাসরি প্রেসিডেন্টের অধীনে পরিচালিত হলেও এর আর্থিক হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয় না এবং রাষ্ট্রের মূল্যবান জমি ও উন্নয়ন প্রকল্প প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়। সমালোচকদের মতে এর মাধ্যমে প্রচলিত মন্ত্রণালয়গুলোর ভূমিকা ক্রমশ সংকুচিত হয়ে সেনাবাহিনী ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা কামেল আল সাইদ এই আইনকে রাষ্ট্রের আর্থিক সম্পদের উপর মোস্তাকবাল মিশরের নিয়ন্ত্রণ আরও বিস্তারের উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তবে সেনাবাহিনীর অর্থনৈতিক ভূমিকা নিয়ে লেখার কারণে তার নিবন্ধ একটি বেসরকারি সংবাদপত্র প্রকাশ করতে অস্বীকৃতি জানায়, যা মিশরে মত প্রকাশের সীমাবদ্ধতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের উচ্চ পদেও সামরিক কর্মকর্তাদের নিয়োগ অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট আল সিসি সশস্ত্র বাহিনীর অপারেশনস কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্দুল রহমান বাসিউনকে জাতীয় সংকট ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এই বছরের শুরুতে গভর্নরদের রদবদল দেখা গেছে। দেশের 27টি প্রদেশের মধ্যে 14টির গভর্নরই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এছাড়া 2020 সালের আইন অনুযায়ী প্রতিটি প্রদেশে একজন করে সামরিক উপদেষ্টা বাধ্যতামূলক করা হয়েছে। সামরিকীকরণের প্রভাব শুধু প্রশাসনিক সীমাবদ্ধ নেই, ধর্মীয়, শিক্ষাগত এবং বিচার বিভাগেও তা বিস্তৃত হয়েছে। মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় দফায় ইমামদের জন্য মিশরীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের আবেদন আহ্বান করেছে। এর আগে 259 জন ইমাম ও খতিব সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে প্রেসিডেন্টের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। সমালোচকদের মতে এর মাধ্যমে ধর্মীয় বক্তৃতা ও খুতবাকে সরকারি নীতির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করার চেষ্টা চলছে। একইভাবে পরিবহন, অর্থ, সেচ মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষক, স্কুল প্রধান এবং বিভিন্ন বেসামরিক কর্মচারীদেরকেও সামরিক একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি বিচারকরাও এই প্রক্রিয়ার বাইরে নন। গত জানুয়ারিতে বিচারকদের চতুর্থ ব্যাচ 6 মাসের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে, যেখানে জাতীয় নিরাপত্তা, সামরিক কৌশল, অস্ত্র পরিচালনা এবং সামরিক কুচকাওয়াজের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী বলে এই উদ্যোগের তীব্র সমালোচনা হয়। আরও বিতর্ক সৃষ্টি হয়েছে যখন জানা যায় সামরিক একাডেমির প্রশিক্ষণ ও যোগ্যতা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় 105 জন বিচারককে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। কায়রো ভিত্তিক সেন্টার ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়াল অ্যান্ড লিগ্যাল প্রফেশন একে বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে। সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আশআলো সতর্ক করে বলেছেন, রাষ্ট্রের সব বেসামরিক কর্মচারীকে সামরিক কাঠামোর আওতায় আনার চেষ্টা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিভাজন আরো বাড়বে এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সক্ষমতাও দুর্বল করে দেবে। সামরিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সশস্ত্র বাহিনীর অধীনে কায়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। আগামী অক্টোবর থেকে যাত্রা শুরু করতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা, দন্ত চিকিৎসা, ফার্মাসি, ফিজিওথেরাপি, প্রকৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ 6টি অনুষদ থাকবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সেনাবাহিনীর প্রভাব আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি গত 4 জুলাই আল সিসি নতুন প্রশাসনিক রাজধানীতে অক্টাগন নামে পরিচিত কৌশলগত সামরিক সদর দপ্তরের উদ্বোধন করেন। প্রায় 8 বছর পর সামরিক পোশাকে তার এই উপস্থিতি প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন প্রতিরক্ষা সদর দপ্তরে ইউনিফাইড স্ট্র্যাটেজিক ডাটা সেন্টার, স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক কন্ট্রোল সেন্টার, সরকারি স্থাপনা ব্যবস্থাপনা কেন্দ্র, যোগাযোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, জরুরি নিরাপত্তা কেন্দ্র এবং আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো নিয়ন্ত্রণকারী একাধিক প্রতিষ্ঠান একত্রিত করা হয়েছে।
রাজনৈতিক গবেষক মোহাম্মদ গুমারের মতে এই প্রকল্পের মাধ্যমে শাসক গোষ্ঠী নিজেদের একটি সুরক্ষিত ক্ষমতার বলয়ে আবদ্ধ করেছে, যাতে ভবিষ্যতের জনরোষের মুখে 2011 সালে হোসনি মুবারকের সরকারের মতো পরিণতির শিকার না হয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মোতাজ আল মাসারি সতর্ক করেছেন, বেসামরিক প্রতিষ্ঠানকে দুর্বল করা, রাজনৈতিক পরিসর সংকুচিত করা এবং দমনপীড়ন বাড়ানোর পাশাপাশি যখন অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে, তখন এই নীতি শেষ পর্যন্ত সরকারের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। সমালোচকদের মতে আল সিসি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন যেখানে প্রশাসন থেকে শিক্ষা, ধর্ম, বিচার এবং অর্থনীতির প্রতিটি স্তরে সামরিক মানসিকতা প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকবে। এই প্রক্রিয়ায় জনগণের ক্ষোভ, বেসামরিক সমাজের অসন্তোষ এবং রাজনৈতিক বিরোধীদের ঐক্য আরও শক্তিশালী হওয়ার শঙ্কাও বাড়ছে। অনেকের মতে যে সামরিকীকরণের মাধ্যমে রাষ্ট্রকে আরো শক্তিশালী করার চেষ্টা চলছে, সেটি একদিন শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানা সামরিক সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই একটি কার্যকর যুদ্ধবিরতির সম্ভাবনা জটিল হয়ে উঠছে। প্রতিদিন নতুন হামলা, পাল্টা হামলা এবং উভয় পক্ষের কঠোর অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে রাজনৈতিকভাবে আপোষ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবুও কাতার, মিশর, পাকিস্তান, ওমান সহ কয়েকটি আঞ্চলিক দেশ সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য অন্তত 10 দিনের একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, যাতে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সুযোগ তৈরি হয় এবং পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল পুনরায় চালু করা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ তেহরানের কাছে নতুন প্রস্তাব পৌঁছে দিয়েছে। যদিও তিনি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেননি, তবে স্পষ্ট করেছেন যে কূটনৈতিক উদ্যোগ চললেও ইরান তার সামরিক প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় থাকা প্রস্তাবের মূল বিষয় হল 10 দিনের জন্য উভয় পক্ষের সামরিক অভিযান স্থগিত রাখা। একই সঙ্গে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে। এই পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা। বর্তমানে ইরান নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় নৌপথ মার্কিন নৌ অবরোধের মুখে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণাঞ্চলীয় রুটে ইরানের হামলার ঝুঁকি অব্যাহত রয়েছে। এছাড়া ভবিষ্যতে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা ও ট্রানজিট ফি ব্যবস্থাপনা নিয়ে নতুন কাঠামো তৈরির কথাও আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তত্ত্বাবধানে একটি যৌথ তহবিল গঠন অথবা সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের বিনিময়ে ইরানকে যুক্তিসঙ্গত সার্ভিস ফি আদায়ের সুযোগ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হতে পারে? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাইমন মাবনের মতে, আগের সমঝোতা স্মারকটি শুরুতে সংঘাত কমাতে সক্ষম হলেও সেটি ছিল অত্যন্ত অস্পষ্ট। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের সুবিধামতো চুক্তির ব্যাখ্যা করেছে এবং একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। শেষ পর্যন্ত সেই অস্পষ্টতাই সমঝোতার ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মাবনের মতে, নতুন কোনো চুক্তি সফল করতে হলে এবার অনেক বেশি স্পষ্ট শর্ত, নির্দিষ্ট প্রতিশ্রুতি এবং কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় আগের মতো একই ধরনের বিরোধ আবারও দেখা দিতে পারে। এদিকে সাম্প্রতিক সামরিক পরিস্থিতি আলোচনাকে আরো কঠিন করে তুলেছে। ইরানের কাছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার। অপরদিকে সাম্প্রতিক হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কঠোর সামরিক জবাব দেওয়ার রাজনৈতিক চাপ বেড়েছে। ফলে উভয় দেশ এমন এক প্রতিশোধের চক্রে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়া ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। তবে কিছু বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চাইছে। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেইদার মতে, যদিও মার্কিন বিমান হামলা এখন ইরানের আরো গভীরে পৌঁছেছে, তবু অধিকাংশ হামলা এখনো হরমুজ অঞ্চলকেই কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এতে ধারণা করা যায় ওয়াশিংটন সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করছে। তার মূল্যায়ন অনুযায়ী অন্তত আরো এক সপ্তাহ পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় উভয়
উভয় পক্ষের সামরিক সংঘর্ষ চলতে পারে, এরপর নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে। অন্যদিকে কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি মনে করেন, চলমান হামলার মধ্যেই ইরানের আলোচনায় ফেরার তেমন কোনো আগ্রহ নেই। তার ভাষায়, তেহরানের ধারণা হলো যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হলে আবার সামরিক শক্তি প্রয়োগের পথ বেছে নিচ্ছে। তাই সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হলে কূটনৈতিক উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত এখন আর শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক হামলায় রেল স্টেশন, সেতু, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য সংরক্ষণাগার এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি বাড়ছে এবং যুদ্ধের রাজনৈতিক মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে সংঘাত মধ্যপ্রাচ্যের আরো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এতে শুধু হরমুজ নয়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দেব প্রণালীও নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদি এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা আরো বড় সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও ভবিষ্যৎ কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধবিরতির বিষয়ে কঠোর অবস্থানে থাকতে পারে, যা যে কোনো সমঝোতাকে আরো কঠিন করে তুলবে। সব মিলিয়ে মধ্যস্থতাকারীরা এখনো যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে গেলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। প্রতিদিনের নতুন হামলা উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছে এবং আপোষের রাজনৈতিক সুযোগ সংকুচিত করছে। তাই বাস্তবসম্মত ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হলে শুধু 10 দিনের বিরতি নয়, বরং উভয় পক্ষকেই সামরিক অবস্থান থেকে কিছুটা সরে এসে স্পষ্ট ও কার্যকর কূটনৈতিক সমঝোতার পথে এগুতে হবে। অন্যথায় সংঘাত আরো বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, সমগ্র বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর গভীরভাবে পড়বে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।